বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের জনপ্রিয়তম উপন্যাস কালবেলার পাঠ। যে বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমবার এলেন তাদের উদ্দেশ্যে বলি, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি সঙ্গে সঙ্গে টিপে দিন, যাতে আমার চ্যানেলে আপলোড করা প্রতিটি ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই কটি কথা বলে চলুন শুরু করা যাক আজকের পাঠ। সমরেশ মজুমদারের কালবেলা। সন্ধে নাগাদ শরীরশেখরকে খানিকটা সুস্থ দেখাচ্ছিল। সারাদিন জল আর বিস্কুট ছাড়া কিছু খাননি। অনিমেষ জোর করে একটা সন্দেশ খাইয়ে দিলে বৃদ্ধের গলার স্বর একটু স্বাভাবিক হলো। শরীরশেখর বললেন, একটু বাথরুমে যাবেন। সারাটা দিন শুয়েই কাটিয়েছেন তিনি, ওঠার কোনো কারণও ছিল না। ওরকম জোরো রোগী যে হেঁটে চলে বেড়াবে না এটাই স্বাভাবিক। কিন্তু ততক্ষণে অনিমেষের খেয়াল হলো যে দাদু একবারও বাথরুমে যাননি, এবং কথাটা শোনামাত্র সে বিচলিত হয়ে পড়ল। ওদের এই হোস্টেলের বাথরুম পায়খানা খুব সভ্য ধরনের নয়। এতগুলো মানুষের প্রয়োজন মেটাতে হয়তো কিছু সুবন্দোবস্ত করা যেত, কিন্তু তার সুরক্ষা সম্ভব নয়। প্রতি তলায় একটা করে ঘেরা জায়গা আছে ক্ষুদ্র প্রয়োজনের জন্য, কিন্তু বৃহৎ ব্যাপারের ব্যবস্থা নিচে। জায়গাটা যেমন অন্ধকার তেমন স্যাঁতস্যাঁতে। আগের হোস্টেলটা এসব ব্যাপারে অনেক ভদ্র ছিল, কিন্তু এই বাড়িটা এত প্রাচীন এবং কিছুটা রহস্যময় ভঙ্গিতে গঠিত যে এর উন্নতি করা অসম্ভব। জলপাইগুড়ি থাকতে যে মানসিক গঠন ও অভ্যাস অনিমেষের ছিল, কলকাতার হোস্টেলে থাকতে এসে তা কিছুটা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। ওটা এমন বয়স যা সব কিছু মানিয়ে নিতে পারে। এখন এগুলোর গুরুত্ব সারাদিনের জীবনে এত কম যে তা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার বোধ করেনি অনিমেষ। মনে পড়ে প্রথম দিন এক ঘরে অপরিচিত ছেলের সঙ্গে থাকতে হবে জেনে চোখে জল এসে গিয়েছিল। সারাটা ছেলেবেলা সে কারো সঙ্গে ভাগ করেনি, কিন্তু পরবর্তীকালে তো তাও অভ্যেস হয়ে গেল। কিন্তু শরীরশেখর কী করে এরকম ব্যবস্থা মেনে নেবেন? সারাটা জীবন যে মানুষ সাহেবদের সঙ্গে কাটিয়ে মানসিকভাবে কতগুলো রুচি মেনে চলেন, তার পক্ষে এই ধরনের বাথরুম ব্যবহার করা অসম্ভব। হয়তো ভেতরে ঢুকেই বেরিয়ে আসবেন। কি করা যায় বুঝতে পারছিল না অনিমেষ। শরীরশেখর বললেন, তুমি কি আমার কথা শুনতে পাওনি? অনিমেষ ব্যস্ত হয়ে উঠল। তারপর দাদুকে সযত্নে ধরে ধরে সামনের ছাদে নিয়ে গেল। কোণার দিকে দুটো দিক দেওয়াল ঘেরা জায়গাটায় পৌঁছে বলল, এখানেই সেরে নিন। ভেতরে দুটো সিমেন্ট লাগানো ইট ছাড়া কিছু নেই। অনিমেষ যা আশঙ্কা করছিল তাই হলো। শরীরশেখর বেরিয়ে এসে বললেন, এখানে জলের কল নেই? না, মানে এটা খুব প্রয়োজনের জন্যে। রোজ জমাদার এসে ধুয়ে দিয়ে যায়। অনিমেষ দাদুর দিকে তাকালো। কিন্তু জল না হলে হাত ধোবো কী করে? শরীরশেখর অবাক। অনিমেষ এক ছুটে নিজের ঘরে ঢুকে কুঁজো থেকে গ্লাসে জল গড়িয়ে সেটা আবার শরীরশেখরের কাছে নিয়ে এলো। ব্যাপারটা দেখে শরীরশেখর হতভম্ব হয়ে গেলেন। তুমি খাওয়ার জলে শৌচ করো নাকি আজকাল? ছি ছি। অনিমেষ বলল, আপাতত এই জলে কাজ মিটিয়ে নিন, আমি ভালো করে ধুয়ে রাখব। ঘরে ঢুকে শরীরশেখর বললেন, শিক্ষা মানুষ কেমন নোংরা করে ভাবতে পারি না। তোমাকে এতদিন আমি কি শেখালাম? অনিমেষ বলল, এখানে আমি একা কি করব? যেমন পরিবেশ তেমনভাবেই চলতে হচ্ছে। তোমরা হোস্টেলের মালিককে বলো না কেন? কেউ এ নিয়ে মাথা ঘামায় না দাদু। বাহ, চমৎকার!
সভ্য সমাজের মিনিমাম প্রয়োজন সম্পর্কেও তোমরা এত উদাসীন? মাঝরাতে পেট খারাপ হয় না কারো? শরীরশেখর কড়া চোখে নাতিকে দেখলেন। আপনি এরকম পরিবেশে তো কখনো থাকেননি, তাই চোখে লাগছে। কলকাতা শহরের লোক এসবে অভ্যস্ত, জবাবদিহি করার ভঙ্গিতে বলল অনিমেষ। কিন্তু বলার সময় সে বুঝতে পারছিল দাদু তার এসব কথায় কোনো আমল দেবেন না। বাথরুমে এই পায়খানায় ঢুকতে গেলে দাদু যে কী কাণ্ড করবেন ভাবতেই শক্ত হয়ে গেল। আসলে এসব খামতি নিজের চোখে ঠেকেনি, কিংবা ঠেকলেও পাত্তা পায়নি। শরীরশেখর বললেন, এই ঘরে তুমি থাকো? অবাক হলো অনিমেষ। এই কী রকম কথা? অন্যের ঘরে কি সে দাদুকে থাকতে বলবে? তবু স্বাভাবিক ভঙ্গিতে সে ঘাড় নাড়ল। এভাবে তোমার থাকতে ইচ্ছে করে? অনিমেষ ঘরটার দিকে তাকালো। রোজ দেখে অভ্যস্ত চোখে ঘরটা একই আছে। সে বলল, এই ঘরটাই সবচেয়ে নিরিবিলি। আমি সে কথা বলছি না। বিছানার চাদরটা কমাস কাচুনি? বালিশের ওয়ার্ডটার চেহারা দেখেছ? ওখানে মুখ রাখতে তোমার প্রবৃত্তি হয়? বইপত্র স্তূপ করে ছড়ানো, এখানে ওখানে জামা ঝুলছে, দেওয়ালে ঝুল। একটা মানুষের রুচি তার শোয়ার জায়গায় ফুটে ওঠে, তাই না? শরীরশেখর নিজের ঝোলাটা এগিয়ে দিলেন। এতে একটা চাদর আছে, তাই পেতে দাও। অনিমেষ খুব অসহায় বোধ করছিল। সে যতটা সম্ভব গোছগাছ করেছিল, কিন্তু তা সত্ত্বেও দাদু এগুলো আবিষ্কার করলেন। বিছানার চাদর তার দুটো, আর একটা সেট বালিশের ওয়ার ধোবো ধোবো করে ধোয়া হয়নি। অনিমেষের চোখে এগুলো তেমন নোংরা নয়। এ হোস্টেলেরই অনেক ছেলে আছে খুব সাজগোজ করে থাকে, এমনকি ফুলদানি এবং ধূপ জ্বালার শখও আছে অনেকের। ওরকম মেয়েলি স্বভাব অনিমেষ রপ্ত করতে পারেনি। মোটামুটি একটা ব্যবস্থা করে দাদুকে শুইয়ে দিয়ে অনিমেষ বলল, আপনি একটু বিশ্রাম নিন, আমি ঘুরে আসছি। শরীরশেখর বললেন, আজ তো তোমাকে ক্লাস করতে দিলাম না, সন্ধ্যাবেলায় পড়তে বসবে না? কথাটা শুনে অনিমেষের মজা লাগলো। কলকাতায় আসার পর তাকে কেউ পড়তে বসার কথা বলেনি, অথচ ওই একটা কথায় দাদু সমস্ত ছেলেবেলাটাকে সামনে এনে দিলেন। এই মানুষই সন্ধ্যাবেলায় চিৎকার করে না পড়লে এমন শাসন করতেন যে অনিমেষ তটস্থ থাকত। দাদুকে সে এখন কি করে বোঝাবে যে পড়াশোনা ব্যাপারটা সময় মেপে করার অভ্যেসটা আর নেই? প্রয়োজন মতো সেটা করতে অভ্যস্ত হয়ে গেছে সে। অনিমেষ মুখে কিছু বলল না। হাত বাড়িয়ে শরীরশেখরের কপাল স্পর্শ করে বলল, 99-এর বেশি হবে না, এখন চুপ করে শুয়ে থাকুন। অনেক কথা বলেছেন, আমি ডাক্তারকে রিপোর্ট দিয়ে আসি। শরীরশেখর বললেন, বড্ড কড়া ওষুধ এনেছ, মাথা ঝিমঝিম করছে। অনিমেষ বলল, ডাক্তারকে বলবো। ঘরের দরজা ভেজিয়ে সে ভাবল তমালকে একবার খোঁজ করবে কিনা। বুড়ো মানুষটাকে একদম একা রেখে যেতে মন চাইছে না। তারপর মত পাল্টালো। এই সন্ধে ছোঁয়ার সময়টা কোনো জোয়ান ছেলে হোস্টেলে পড়ে থাকে না, আর থাকলেও তাকে এক অসুস্থ বৃদ্ধের সঙ্গে জোর করে বসিয়ে রেখে যাওয়া অন্যায় হবে। তমাল নিজে আজ সকালে যা করেছে তাই অনেক। নিচের গেটে সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা হয়ে গেল। এই প্রবীণ অধ্যাপকটির ওপরে যদিও হোস্টেলের দায়িত্ব, কিন্তু কোনো ব্যাপারে নাক গলান না। এমনকি খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছেলেদের ওপর ছেড়ে দিয়েছেন। প্রতি মাসে একজন করে ম্যানেজার ঠিক করে দেন, সেই চালায়। দাদু ওর ঘরে আছেন এই খবরটা নিজে থেকে ভদ্রলোককে দেওয়া উচিত, যদিও এরকম চালু আইনটা কেউ বড় একটা মানে না। অনিমেষকে দাঁড়াতে দেখে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কিছু বলবে? ও হ্যাঁ, তোমার ঘরে একজন অসুস্থ বৃদ্ধ এসেছেন শুনলাম। তিনি কে হন তোমার? আমার ঠাকুরদা। কেমন আছেন এখন? ভালো। ওর তো এখানে থাকতে অসুবিধে হবে। তোমার কলকাতা শহরে আর কোনো আত্মীয় নেই? না, উনি একটু সুস্থ হলেই চলে যাবেন। আপনার আপত্তি নেই তো? ঠিক আছে। ভদ্রলোক চলে যেতে অনিমেষের খেয়াল হলো সারাদিনে দাদুকে জিজ্ঞাসাই করা হয়নি কী কারণে তিনি মাথা নাড়া করে একা একা কলকাতায় এলেন। আশ্চর্য, সে যে কেন একটু প্র্যাকটিক্যাল হতে পারল না আজও। ডাক্তার চেম্বারেই ছিলেন। ভদ্রলোকের পসার খুব জমজমাট। কলকাতা শহরের মানুষের রোগ বোধহয় লেগেই থাকে, এবং এতে ডাক্তাররা খুশিই হন। অপেক্ষারত মানুষগুলোকে দেখতে দেখতে অনিমেষের মনে হলো, আচ্ছা, যদি আজ এদের সবাই সুস্থ থাকতেন তাহলে ডাক্তারের মন কেমন থাকতো?
অর্থের জন্যে মানুষের মন সবসময় নিম্নগামী হয়। সকালে যে লোকটা তাকে আটকে ছিল সে দেখতে পেয়ে এগিয়ে এলো, বেশ খাতিরে গলায় জিজ্ঞাসা করলো, ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবেন? এইসব ন্যাকামো অনিমেষে সহ্য হচ্ছে না আজকাল। সে এখানে বেড়াতে আসেনি জেনেও এ ধরনের প্রশ্নের কোনো মানে আছে? বাজারের থলে হাতে দেখেও কেউ যদি জিজ্ঞাসা করে, কি বাজারে যাচ্ছেন, তখন ন্যাকামো ছাড়া আর কি বলা যেতে পারে? অনিমেষ মুখে কিছু না বলে ঘাড় নাড়ল। 5 মিনিট দাঁড়ান, ডাক্তারবাবু একজনকে চেক করছেন। মেয়ে ছেলে তো, বসুন না, ওখানে বসুন। লোকটা ব্যস্ততা দেখালো। ঠিক আছে। অনিমেষ ওকে এড়াতে সামনের টেবিল থেকে ম্যাগাজিন তুলে চোখ রাখল। আজ সকালে এই লোকটা তাকে পাত্তা দিতে চায়নি, আর এখন খাতির করছে কেন? ঘরে এখন কমসে কম 12 জন লোক, সিরিয়ালি এলে ঘন্টা 2 অপেক্ষা করতে হতে পারে। অথচ লোকটা বলল 5 মিনিট দাঁড়ান, তার মানে নিয়ম ভাঙবে লোকটা। তখন যদি সবাই প্রতিবাদ করে? অনিমেষ ঠিক করল কেউ কিছু বললে সে ভেতরে ঢুকবে না, ঘন্টা 2 পরে ঘুরে আসবে। কিন্তু ভদ্রমহিলা চেম্বার থেকে বেরিয়ে আসতেই লোকটা যখন হাত নেড়ে তাকে ভেতরে যেতে বলল, তখন কেউ আপত্তি করল না। এতকাল শুনে এসেছে অসুস্থতা মানুষকে অধৈর্য করে, কিন্তু এরা বেশ চুপচাপ। পরিশ্রম করে ডাক্তার একটু আরাম করছিলেন সিগারেট ধরিয়ে। অনিমেষকে দেখে ভ্রু কঁচকালেন। ও তুমি, কতক্ষণ এসেছো? এইমাত্র। অনিমেষ বসল না, কারণ বসার মতো সময় নেওয়ার কোনো মানে হয় না। ডাক্তার জিজ্ঞাসা করলেন, উনি কেমন আছেন? এখন একটু ভালো, জ্বর কম, কিন্তু খুব দুর্বল বোধ করছেন। ওষুধগুলো খুব কড়া বলছিলেন। অনিমেষ বলল, পেচ্ছাপ হয়েছে? একবার, বিকেলে। শোনো, ওর বয়স হয়েছে। আজ যদি জ্বর চলে যায় তো ভালো, কিন্তু আবার যদি আসে তাহলে তুমি ম্যানেজ করতে পারবে না। ভিটামিন ডেফিসিয়েন্সি তো আছেই, মনে হয় কদিন কিছু খাননি। আবার যদি জ্বর আসে ব্লাড আর ইউরিন পরীক্ষা করিয়ে নেবে, প্রেসক্রিপশনটা দাও। হাত বাড়ালেন ডাক্তার। অনিমেষ পকেট থেকে কাগজটা বের করে এগিয়ে দিতে তাতে খসখস করে কয়েকটা শব্দ লিখে ফেরত দিলেন। 2টো ওষুধ চেঞ্জ করে দিলাম। আজ রাত্রে হরলিক্স আর সন্দেশ দেবে, দুধ সহ্য নাও হতে পারে। কাল যদি জ্বর না থাকে এই ফুডগুলো দেবে, ঠিক আছে? মাথা নেড়ে ওকে বিদায় করতে চাইলেন ডাক্তার। অনিমেষ ওষুধগুলোয় চোখ বুলিয়ে নিতে গিয়ে ভাবছিল, যেগুলো সকালে কেনা আছে সেগুলো কি করবে জিজ্ঞাসা করা উচিত কিনা। কিন্তু কথা না বাড়িয়ে সে দরজার দিকে ফিরতেই শুনল, হোস্টেলে কোনো বৃদ্ধ রোগীর দেখাশোনা হয় না, ওকে অন্য কোথাও শিফট করো। আর আমার চেম্বারে একটা ফোন আছে, এভাবে হুটহাট চলে আসার চেয়ে টেলিফোনে কথা বললে ভালো হয়। কথাটা চুপচাপ শুনল অনিমেষ। অন্যায় কিছু বলেননি ডাক্তার। অন্য সময় সে কি করতো বলা যায় না, এখন মাথায় অন্য চিন্তা ঢুকেছে। আজ সকালে ওষুধপত্র কিনতে বেশ কিছু খরচ হয়ে গেছে। বাবা যে টাকা পাঠান তাতে সব খরচ মিটিয়ে সামান্যই নিজের জন্য থাকে। এখানে আসার পর কোনো বড় রকমের অসুখ বিসুখ করেনি তার। বাড়তি খরচের প্রশ্ন ওঠেনি। অনেকে বাড়ি থেকে পাঠানো টাকা কিছু কিছু প্রতি মাসে জমিয়ে রাখে। অনিমেষের ক্ষেত্রে সে কথা ওঠে না। চেম্বার থেকে বেরিয়ে সামনের ওষুধের দোকানে গিয়ে প্রেসক্রিপশনটা দেখাতে আরও কিছু টাকা চলে গেল। তার কাছে বড়জোর 20টা টাকা পড়ে আছে। মাসের একেবারে শেষ হলে 2টো টাকাও থাকতো না। অনিমেষ ভাবছিল, দাদু নিশ্চয়ই বেশি দিন থাকবেন না, কিন্তু বাকি মাসটা কিভাবে চালাবে? বাবার কাছে নতুন করে টাকা চেয়ে চিঠি দেওয়া তার পক্ষে অসম্ভব। ব্যাপারটা নিয়ে আরেকটু চিন্তা করতে গিয়ে অনিমেষ একটা ব্যাপার আবিষ্কার করে থতমত হয়ে গেল। পৃথিবীতে তার যদি সবচেয়ে আপন বলে কেউ থাকে, তাহলে শরীরশেখর। ছোটবেলায় এই মানুষটিকে ঘিরে সে কত রকমের স্বপ্ন দেখত। বাবা, ছোটমা কিংবা পিসিমা হেমলতাও সেই স্বপ্নের ধারে কাছে আসতে পারেননি কখনো। আর আজ অসুস্থ শরীরশেখর মাত্র একটা দিন তার কাছে এসে ওঠায় সে দিশেহারা হয়ে পড়ছে। অনিমেষ নিজেকে শাসন করল। দাদু এত জায়গা থাকতে তার কাছে এসে উঠেছেন, এটাই ভাগ্যের কথা। তার জন্য যদি খরচ হয় তো হোক, নিজের কাছে না থাকলে হোস্টেলের ছেলেদের কাছে ধার করলে চলবে। আর কেউ না থাক, পরমহংস আছে, টিউশনির টাকা জমিয়ে রাখেও, চাইলে নিশ্চয়ই দেবে। কিন্তু এ ঘটনা থেকে একটা সত্য খুব জোরালো হলো অনিমেষের কাছে। না, আর ঢিলেমি নয়, এবার কিছু টাকা রোজগার করতেই হবে। টিউশনের কপাল সবার থাকে না। তাছাড়া অন্য লোকের বাড়ির মর্জি মতন পড়ানো তার পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না। হাতিবাগানের মোড়ে দাঁড়িয়ে এইসব কথা ভাবছিল অনিমেষ। এখন এই সন্ধেবেলায় বেশ ভিড় হয়।
মেয়েরাই কেনাকাটা করতে অথবা দোকান দেখতে বেরিয়ে পড়েছে। অনিমেষের এসব দিকে খেয়াল ছিল না। কিছু একটা গম্ভীরভাবে চিন্তা করতে গেলেই এরকম হয়, আশেপাশের সব কিছু অস্পষ্ট হয়ে যায়। ওই অবস্থায় মনে হলো কেউ যেন তাকে ডাকছে। তারপর আচমকা কারো হাতের ঝাঁকুনিতে ও সজাগ হলো। চমকে যাওয়া ভাবটা সামলে পেছন ফিরেও সত্যি অবাক হলো। তুমি কি তোমার মধ্যে ছিলে? কি ভাবছিলে এত? এ কি সারপ্রাইজ সুভাষদা! কোত্থেকে এলে? বেলগাছিয়ায় গিয়েছিলাম, ট্রাম থেকে তোমাকে দেখতে পেয়ে নেমে এলাম। তখন থেকে নাম ধরে চেঁচাচ্ছি, কোনো সাড়া নেই। অসুখ টসুখ আছে নাকি? অনিমেষ লজ্জা পেল। না না, আসলে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, এই আর কি। অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা হলো। কিন্তু তুমি যে কলকাতায় আছো তাই জানতাম না। বিমানদা বা সুদীপ কেউ তা বলেনি। বলেনি, হয়তো বলতে ইচ্ছে হয়নি কিংবা ভুলে গেছে। সুভাষ যেন হাসল। কথাটা কেমন বেসুরো লাগলো কানে। অনিমেষ বলল, আমি ঠিক বুঝতে পারছি না। সব কথা না বোঝাই ভালো। অনেক সময় বুঝতে না চাইলে উপকার হয়। তার চেয়ে চলো আমরা একটু চাই খাই। সেই বিকেল থেকে ঘুরছি, গলা শুকিয়ে যাচ্ছে। ওই তো একটা চায়ের দোকান, চলো। সুভাষ অনিমেষের হাত ধরে রাস্তা পার হবার জন্য এগোলো। সুভাষদার কথাবার্তা একটু অন্যরকম। অনিমেষের মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। সুভাষদাকে ওর ভালো লাগে। বলতে গেলে কলকাতায় পা দিয়েই সুভাষদার সঙ্গে তার যোগাযোগ। বোধহয় নিশ্চিত মৃত্যুর হাত থেকে তাকে সেদিন বাঁচিয়েছিল সুভাষদা। লোকটা খুব চাপা এবং কারো ব্যাপারে নাক গলাতে ভালোবাসে না। কিন্তু এখন চায়ের দোকানে বসলে হোস্টেলে ফিরতে রাত হয়ে যাবে। যদিও এরপরে দাদুকে ওষুধ দিতে হবে রাত 10টা নাগাদ। তবু এতক্ষণ একা একা থাকতে ওর অসুবিধা হতে পারে। কাউকে বলেও আসা হয়নি। দেরি করে হোস্টেলে ফিরলে দাদু অসন্তুষ্ট হবেন। ভাববেন এইরকম সময় ফেরা ওর নিয়মিত অভ্যেস। রাস্তা পার হতে হতে অনিমেষ মনে মনে হেসে ফেলল। স্কুলে পড়ার সময় দাদুর ভয়ে সন্ধ্যের আলো জ্বলবার আগেই খেলার মাঠ থেকে দৌড় শুরু করত বাড়িতে ফেরার জন্যে। আলো জ্বলে গেলে বুক ধড়াস ধড়াস করত শাস্তি পাওয়ার ভয়ে। সেই ব্যাপারটাই যেন এতদিন বাদে কলকাতায় তার কাছে ফিরে এসেছে। কিন্তু সুভাষদাকে ছেড়ে যেতেও ইচ্ছে করছে না। আচ্ছা, এমনও তো হতে পারত সে ডাক্তারের দেখা পেয়েছে স্বাভাবিকভাবে 2 ঘন্টা অপেক্ষার পর। তাহলে তো সেই দেরি হতোই, যার জন্য কিছু করার ছিল না তার। মনে মনে একটু স্বাচ্ছন্দ্য বোধ করল অনিমেষ। অন্তত ঘণ্টাখানেক দেরি করে ফিরলেও ম্যানেজ করা যায়। রেস্টুরেন্টে বেশ ভিড়। একটু দাঁড়িয়ে থেকে দুটো বসার জায়গা জোগাড় করল ওরা। একই টেবিলে অন্য লোক রয়েছে। তারা যে কথা বলছে তা স্বাভাবিকভাবে এমন চেঁচিয়ে বলার নয়, তবু অনর্গল বলে যাচ্ছে। এরকম ব্যাপার প্রায় লক্ষ্য করেছে অনিমেষ। ট্রামে বাসে মানুষেরা এমন স্বচ্ছন্দে পারিবারিক গল্প করে যে মনে হয় সেখানে তারা ছাড়া আর কেউ নেই। ট্রাম বাসের ঠাস ঠাস ভিড় যেন নির্জন গাছের মতো। দুটো চা বলে সুভাষদা নিচু গলায় বলল, এখন কি করছো? কি উত্তর দেবে বুঝতে পারল না অনিমেষ। ছাত্র হিসেবে তার এখন পড়াশোনা করার কথা। তবু এই প্রশ্নটা নিশ্চয়ই অকারণ নয়। ইঙ্গিতটা অনুমান করলেও এড়িয়ে গেল অনিমেষ। মুখে কিছু না বলে হাসল। সিগারেট ধরিয়ে সুভাষদা বলল, তোমাদের ইউনিয়নের কাজকর্ম কেমন চলছে? ভালোই। আসলে ছাত্রদের দাবি দাওয়া নিয়ে মাঝে মাঝে ভিসির কাছে যাওয়া আর স্লোগান দেওয়া ছাড়া ইউনিয়নের কাজকর্ম আর কি আছে বলুন? দিয়ে যাওয়া চায়ে চুমুক দিল অনিমেষ। দিয়ে মনে পড়ল আজ বিকেলে তার চা খাওয়ার কথা খেয়ালই ছিল না। তুমি পার্টির অফিসে যাচ্ছ না? 2-3 দিন গিয়েছিলাম। ওখানে গিয়ে চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। আমি বোধহয় গায়ে পড়ে আলাপ করতে পারি না, তাই। কয়েকদিন আগে পুলিশের গুলিতে 2জন কমরেড খুন হয়। তোমরা এর প্রতিবাদে ছাত্র ধর্মঘট করেছিলে, কেমন হয়েছিল? সাকসেসফুল। আসলে এসব ছুতো পেলে ছাত্ররা ক্লাসে ঢোকার দায় থেকে বাঁচে, তা সে যেই ডাকুক না কেন, অনিমেষ বলল। কিন্তু ধর্মঘটটা করলে কেন? অনিমেষ হকচকিয়ে গেল। মানে? কত লোক তো প্রতিদিন খুন হচ্ছে, সেজন্য তো তোমরা ধর্মঘট করছো না? এই সেদিন প্রাক্তন বিপ্লবী খুন হলেন, তোমরা কোনো প্রতিবাদ করনি, এখন করলে কেন? অনিমেষ সুভাষদার মুখের দিকে তাকিয়ে অর্থটা ধরতে চেষ্টা করল, কিন্তু বিফল হলো। সে বলল, এ তো সোজা কথা। যে 2জন মারা গেছে তারা পার্টির লোক, আর আমাদের ছাত্র সংগঠন সেই পার্টির মতবাদে বিশ্বাস করে, তাই প্রতিবাদ জানানো দরকার ছিল। বেশ বেশ, আমি এই কথাটাই শুনতে চাইছিলাম। ছাত্ররা এখন আর দেশের বৃহত্তম শক্তি হিসেবে কেন গণ্য হবে না
সে সন্দেহ কেউ করবে না। দেখা যাচ্ছে প্রতিটি ছাত্র সংস্থা বিশেষ রাজনৈতিক দলের কর্মপন্থা অনুসরণ করে। অন্যভাবে বলতে গেলে ছাত্র সংস্থাগুলো রাজনৈতিক দলের একটা শাখা, তাই তো? একথা সবাই জানে সুভাষদা। তুমি কি বলতে চাইছো? পার্টি যদি ভুল করে এবং সেই ভুলটা ছাত্রদের উপর চাপিয়ে দেয়, তাহলে তুমি কি সেটা সমর্থন করবে? অনিমেষের মুখের দিকে তাকালো সুভাষ সেন। অনিমেষ ধীরে ধীরে মাথা নাড়ল। তা কেন? পার্টি যদি ভুল করে তাহলে সেটা দেখিয়ে দিয়ে সংশোধন করা উচিত। কিন্তু নেতারা যদি জেনে শুনে ভুল করেন, তাহলে? তা কেন করবে? করবে এবং করছে। এটাও এক ধরনের রাজনীতি। কি করে সম্ভব সুভাষদা? প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্দিষ্ট আদর্শ আছে, না হলে একটার সঙ্গে আরেকটার কোনো পার্থক্য থাকবে না। নেতারা যদি সেই আদর্শ মানতে না চান, তাহলে তার প্রতিবাদ দল থেকেই উঠবে। যারা কর্মী তারা চুপ করে থাকবে কেন? চুপ করে থাকবে স্বার্থের জন্য। না, একথা আমি মানি না। আমি মানি। কারণ কারণ এই প্রতিবাদ করার জন্য আমাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা যে কজন বেরিয়ে যেতে বাধ্য হলাম তারা ছাড়া আর কেউ একটা কথা বলেনি। এমনকি আমাদের উপর যে আচরণ করা হলো তার সমালোচনা করার সাহস কেউ করেনি। অনিমেষ হতবাক হয়ে গেল। সুভাষদাকে দল থেকে বিতাড়িত করা হয়েছে? সেই সুভাষদাকে যে এতগুলো বছর দলের জন্য প্রাণপাত করে গেল, নিজের ভবিষ্যতের দিকে না তাকিয়ে বীরভূমের গ্রামে দলের হয়ে কাজ করে বেড়ালো, তাকে? বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল অনিমেষের। কোনো রকমে সে জিজ্ঞাসা করল, কবে হয়েছে এই ব্যাপারটা? সুভাষদা হাসল। মাসখানেক। তুমি জানতে না দেখে অবাক হচ্ছি। না, আমি জানি না। বিমানদারা জানে? অবশ্যই। ওরাই তো সক্রিয় ভূমিকা নিয়েছিল আমাকে তাড়ানোর ব্যাপারে। দেখো, বিধান রায় মারা যাওয়ার পর থেকেই আমাদের নেতারা যেন গন্ধ পাচ্ছেন একদিন মন্ত্রিত্বটা দলের হাতে আসবে। তারপর থেকে সবার চালচলন মতামত দ্রুত পাল্টে যাচ্ছে। এটাই হলো সবচেয়ে দুঃখের কথা। এখন কেউ কাউকে চটাতে চায় না। চোখ বুজে অন্যায় এড়িয়ে যাচ্ছে সবাই। তোমাদের কি কারণে এক্সপেল করা হলো? পার্টির বর্তমান কার্যধারার সমালোচনা করেছিলাম। মুখে যা বলা হয়েছিল কাজে তা হচ্ছে না। দীর্ঘদিন গ্রামে থেকে ওখানকার মানুষগুলোর কাছে ক্রমশ প্রতারক হয়ে যাচ্ছি। কমিউনিজমের প্রথম কথাই হলো মানুষের সমানভাবে বাঁচার অধিকার আদায় করতে হবে। অথচ দলের মধ্যে ছোটোখাটো হিটলারের ছড়াছড়ি। নিঃস্ব মানুষের পার্টি কখনো জোরদারের ওপর নির্ভর করে চলতে পারে না। গত 20 বছরে পার্টির নেতারা কতগুলো ফাঁকা বুলি আউড়ে যাচ্ছে, যেগুলোর বাস্তব রূপায়ণের কোনো চেষ্টা এদেশে হয়নি। এদেশের কমিউনিজম তাই একটা হাওয়ার বেলুনের মতো, ধরা ছোঁয়া যায় না। আমরা বলেছিলাম নতুন রক্ত চাই নেতৃত্বে। যে মানুষগুলো এতগুলো বছরে দলকে সুনির্দিষ্ট পথে চালাতে পারল না, তাদের সরে যেতে হবে। এর ফল একটাই হলো, এবং আমরা জানতাম আমাদেরই সরে যেতে হয়েছে। অনিমেষ বলল, কিন্তু এরকম করলে দল ক্রমশ দুর্বল হয়ে পড়বে। যত ভাঙন হবে তত শত্রুপক্ষ উৎসাহিত হবে। শত্রুপক্ষ? আমরাই তো আমাদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু শোনো, কমিউনিস্ট পার্টির দুটো ভাগ হলো কেন? চীনা সমস্যা? মোটেই না। তুমি কি জানো, হোম মিনিস্টার যখন রেডিওতে ঘোষণা করেছিল যে কমিউনিস্ট পার্টির একটা শাখা এই দেশে সশস্ত্র বিপ্লব আনতে চায় চীনের স্বার্থে, তখন আমাদের প্রধান নেতা কি বলেছিলেন তাকে? সেই সকালে মন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছিলেন, আমরা কমিউনিস্টরা আইনসম্মত গণতান্ত্রিক কার্যধারায় বিশ্বাস করি, কোনো রকম সশস্ত্র বিপ্লবের ধারে কাছে আমরা নেই। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাহলে দল ভাগ হলো কেন? কমিউনিস্ট পার্টির ডান বাম যদি একই পথে চলে, তাহলে আলাদা হাঁড়ি করতে হলো কেন? সেটা নেতৃত্বের গোলমাল না আদর্শের সংঘাত, তা এখন আমাদের বুঝতে অসুবিধা হয় না। সুভাষদা কথা বলতে বলতে উত্তেজিত হয়ে গিয়েছিল। রেস্টুরেন্টের অনেকেই এদিকে এখন তাকাচ্ছে, এমনকি সামনের লোক দুটোও। সেটা বুঝতে পেরে সুভাষদা উঠে দাঁড়ালো। দাম মিটিয়ে বাইরে এসে জিজ্ঞাসা করলো, তুমি তো এখনও মানিকতলায় আছো, তাই না? অনিমেষ বলল, না, আমি এই গ্রেস স্ট্রিট হরিঘোষ স্ট্রিটের মোড়ের হোস্টেলে এসেছি। আসবে? আজ থাক, তোমাকে আমার দরকার। ব্যাপারটা ভাবো। এসব কথা এখনই কাউকে বলার দরকার নেই। আমি শিগগিরই দেখা করব। কি করছো সুভাষদা? অনিমেষ জিজ্ঞাসা করল। আমাদের এখন কি করা উচিত তাই ভাবছি অনিমেষ।
হোস্টেলে ফিরে এসে অনিমেষ দেখল ওর ঘরে বেশ ভিড়। তমাল আর পাশের ঘরের দুটি ছেলে বেশ মেজাজে আড্ডা জমিয়েছে দাদুর সঙ্গে। শরীরশেখর ডুয়ার্সের পুরনো দিনের গল্প বলছেন। তমাল চেয়ারে বসেছে আর দুজন জানলার কাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে। অনিমেষ দরজায় দাঁড়াতেই বিছানায় বসা শরীরশেখরের নজর পড়ল প্রথম। কথা থামিয়ে বললেন, এখানে ডাক্তারকে বোধহয় সহজে পাওয়া যায় না। অনিমেষ হেসে ঘাড় নাড়ল। দাদুর অনেক পরিবর্তন হয়েছে। আগে হলে এ প্রশ্নটা করতেনই না, দেরি হলে বকাঝকা করে বাড়ি মাথায় করতেন। হঠাৎ অনিমেষের মনে পড়ল, এই লোকটার ভয়ে এককালে স্বর্গছাড়ায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। অনিমেষ ওষুধগুলো টেবিলে রাখল। এখন শরীর কেমন আছে? ভালো, বেশ ভালো। এই যে তোমার বন্ধু আমাকে সন্দেশ খাওয়ালো, চমৎকার খেলাম। ফোকলা মুখে হাসলেন শরীরশেখর। তমাল অনিমেষকে বলল, দাদুর কাছে তোমাদের ওখানকার গল্প শুনছি। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। চা বাগান কী করে পত্তন হলো তার জীবন্ত সাক্ষী দাদু। আমরা তো সেই দুটো পাতা একটি কুঁড়ি থেকেই যেটুকু জেনেছি। অনিমেষের এত ভিড় ভালো লাগছিল না। একই ঘরটা ছোট, তার উপর এত লোক একসঙ্গে হলে ভালো করে দাঁড়ানো যায় না। সে বলল, বাবাকে চিঠি দেওয়া হলো না, ভাবছি কাল সকালে একটা টেলিগ্রাম করে দেব। ওয়াই? শরীরশেখরের ভুরু কুঁচকে গেল। অনিমেষ দাদুর দিকে তাকালো। এরকম প্রশ্ন কেন? উনি এই অবস্থায় অসুস্থ হয়ে কলকাতায় এসেছেন, এ খবর জানানোয় অন্যায়টা কি? বাবা নিশ্চয়ই খুব চিন্তা করছেন। আমার মনে হচ্ছে চিন্তাটা তোমারই বেশি হচ্ছে। তাছাড়া তোমার টেলিগ্রাম যাবার আগেই আমি পৌঁছে যাব। ওসব করতে যেও না। শরীরশেখর ঘাড় নাড়লেন। আপনি পৌঁছে যাবেন মানে? আমি ঠিক করেছি কাল নর্থ বেঙ্গল এক্সপ্রেসে চলে যাব। সে কি? এই শরীর নিয়ে আপনি যাবেন কি করে? পথে ঘাটে কিছু হয়ে গেলে আর দেখতে হবে না, শরীর ঠিক করে তারপর যাবেন। অনিমেষ খুব অসন্তুষ্ট গলায় বলল, যে লোকটা সকালবেলায় ওরকম ধুকেছে সেই সন্ধ্যাবেলায় এরকম কথা বলছে। শরীরশেখর হাসছিলেন। আমার শরীরকে আমার চেয়ে বেশি নিশ্চয়ই কেউ বুঝবে না। যেটুকু দুর্বলতা আছে তা বয়সটার জন্যে। জলপাইগুড়িতে ফিরে গেলে সেটা ঠিক হয়ে যাবে। এতক্ষণ ওরা চুপচাপ কথা শুনছিল। এবার তমাল বলল, কিন্তু দাদু, আরও 2-3 দিন থেকে গেলে দোষটা কি? শরীর ফিট হয়ে গেলে কালীঘাট দক্ষিণেশ্বর ঘুরে পুজো টুজো দিয়ে তবে যান। আমাদের কাছে যখন এসেছেন তখন তাড়াতাড়ি ফিরে যাবেনই বা কেন? শরীরশেখর বললেন, বেঁচে থাকি যদি নিশ্চয়ই আবার আসবো ভাই। অনিমেষ চাকরি বাকরি করে ঘরদোর করুক, তখন এসে থাকব। এখন এই খাঁচায় আমার পক্ষে থাকা অসম্ভব। খাঁচা? অনিমেষ অবাক হলো। খাঁচা নয়, স্বর্গে আছি, পাতালে যেতে হবে পায়খানা করতে। তাও যদি একই সঙ্গে কয়েকজনের প্রয়োজন হয় তাহলে লাইন দিতে হবে সেখানে। আমি মনে করি মানুষের শোয়ার ঘর আর পায়খানা একই রকমের আরামদায়ক হওয়া উচিত। তার উপর এইরকম কানের কাছে দিনরাত ট্রামের ঢং ঢং আওয়াজ অসহ্য। শরীরশেখর মুখ বেঁকালেন। অনিমেষ হেসে বলল, তাহলে বুঝুন আমরা কীরকম আরামে থাকি। শরীরশেখর উত্তেজিত হলেন। এটা তোমাদের কি দুর্ভাগ্য তোমরা বুঝছ না। একটি ছাত্রকে যদি ন্যায্য পয়সা দিয়েও এই রকম নরকে থাকতে হয়, তাহলে তার কাছ থেকে দেশ কি আশা করবে? এইভাবে তোমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পাশের ঘরের আরেকটি ছেলে বলল, বিশৃঙ্খলা মানে? শরীরশেখর কঠিন মুখে বললেন, এখন কত রাত, এই সময় প্রতিটি ছাত্রের কি করা উচিত? আর তোমরা আমার সঙ্গে গপ্প করছো, এটা বিশৃঙ্খলা নয়? কথাটা শুনে ছেলেদের মুখ কালো হয়ে গেল। অনিমেষ খুব অস্বস্তিতে পড়ল। দাদু যে এরকম মুখের ওপর ওদের কথা শোনাবেন সে ভাবতে পারেনি। অবশ্য এটাই শরীরশেখরের আসল চরিত্র, রেখে ঢেকে কথা বলতে পারেন না। তমাল উঠে দাঁড়ালো। আমি কিন্তু আপনার কথা মানছি না। আমরা যারা হোস্টেলে থেকে পড়ি তারা জানি আমাদের পাশ করতেই হবে, এটা আমাদের দায়িত্ব। নিজেদের পড়াশোনা আমরা নিজেদের সুবিধা মতো সময়ে করে নিই। আপনার কাছে যেটা পড়াশোনার সময় বলে মনে হচ্ছে সেটা আমার কাছে জিরোবার মনে হতে পারে। ধরুন সারাদিন ক্লান্তির পর ট্রামে বাসে ঝুলে হোস্টেলে ফিরে পড়তে বসলে আমার ব্রেন তা অ্যাকসেপ্ট করবে না,
অথচ 10টার পর পড়লে ওটা আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। কোনটা বিশৃঙ্খলা এবার বলুন? শরীরশেখর কিছুক্ষণ তমালের মুখের দিকে তাকিয়ে থাকলেন। বোঝা যাচ্ছিল তিনি বেশ অবাক হয়েছেন। তারপর অন্যমনস্ক গলায় বললেন, আমি তোমাদের ঠিক বুঝতে পারি না। প্রায় কাগজে ছাত্রদের ট্রাম বাস পড়ানোর কথা পড়ি। তখন মনে হয় তোমরা যাতে পড়াশোনা ছাড়া সব কিছু করো তার জন্য একটা প্ল্যান চলছে। হয়তো তোমরা ভালো ছেলে তাই এভাবে থেকেও একটা পথ বের করে নিয়েছো, কিন্তু যারা বুদ্ধিমান নয় তারা তো তলিয়ে যাবে। এরপর আর কথা জমল না। দাদুর কথার সুর ওদের কানে লেগে আছে অনিমেষ বুঝতে পারছিল। এক একটা অজুহাত দেখিয়ে বা না দেখিয়ে ওরা চলে গেল। ঘর নির্জন হয়ে গেলে অনিমেষ বলে ফেলল, আপনি ওভাবে না বললেই পারতেন। কিভাবে? এই সরাসরি মুখের ওপর। আমি তো অন্যায় কিছু করিনি। তোমার কি অন্যায় মনে হচ্ছে? আমরা অপ্রিয় সত্যি বলতে চাই না। অপ্রিয় সত্যি? শরীরশেখর হাসলেন। তাহলে তুমি এটাকে সত্যি বলতে চাইছো? হয়তো, আবার তা নাও হতে পারে। দাদু, আমরা জলপাইগুড়িতে সব কিছু যেরকমভাবে দেখতাম এবং ভাবতাম, কলকাতায় এসে জানলাম সেটাই অন্যভাবে দেখা যায় বা ভাবা যায়। তাই এখানে সব কিছুই অন্যরকম। আসলে জলপাইগুড়ি আর কলকাতার পরিবেশ একদম আলাদা। সবাই পরিবেশ অনুযায়ী নিজেকে তৈরি করে নেয়। শরীরশেখর নাতিকে ভালো করে দেখলেন। তারপর বললেন, লন্ডনে দুপুরবেলায় বরফ পড়ে, সাহারায় আগুন জ্বলে আর কলকাতায় ঘাম হয়। কিন্তু ওই একই সময়ে তিনটে জায়গায় মানুষের বোধগুলোর কিন্তু পরিবর্তন হয় না। যাক, ছেড়ে দাও এসব কথা। তোমার ডাক্তার কি বলল? অনিমেষ ডাক্তারের কথা জানালো। শরীরশেখর শুনে বললেন, ওসব আর দরকার হবে না। রাত্রে যদি ঘুম হয় তাহলেই হবে। এই বয়সে ওষুধপত্র শরীরকে কাহিল করে দেয়। তাহলে কাল সকালে আমাকে ট্যাক্সি ডেকে দিও। আপনি কালকে যাবেনই? হ্যাঁ। কিন্তু কেন? আমার ফিরে যাওয়া দরকার তাই। তাহলে ট্যাক্সি ডেকে দিতে বলছেন কেন? আমি তো স্টেশনে গিয়ে সিট রিজার্ভ করিয়ে আপনাকে বসার ব্যবস্থা করে দিতে পারি। আমার তো তাই করা উচিত। কি দরকার? আমি তো এতটা রাস্তা একা একা ঘুরলাম, তুমি তো সঙ্গে ছিলে না। এখানে এসে আমি অকর্মণ্য হয়ে পড়েছিলাম বলেই তোমাকে বিরক্ত করেছি। আবার শরীরটা ঠিকঠাক হয়ে গেলে নিজেই চলে যেতে পারবো। এই জন্যে মিছিমিছি তোমার একটা দিন নষ্ট হয়ে গেল। কাল স্টেশনে গেলে তোমার আরেকটা দিন কলেজ নষ্ট হবে। সেটা আমি চাই না। শরীরশেখরের গলা কেমন নিরাসক্ত লাগছিল। অনিমেষের মনে হচ্ছিল দাদু অনেক দূরের মানুষ। সকালে দাদুকে দেখে বুকের মধ্যে যে আবেগের জোয়ার এসেছিল তা এই মুহূর্তে নিঃসাড়। এই মানুষটার বুকে হামাগুড়ি দিয়ে ওর শৈশব কেটেছে। রিটায়ার করে যখন শরীরশেখর স্বর্গছাড়ার সঙ্গে সম্পর্ক চুকিয়ে জলপাইগুড়িতে চলে এলেন, তখন সে 7-8 বছরের বালক। বাবা মাকে ছেড়ে ওর সঙ্গ ধরেছিল। স্কুলের ক্লাসগুলো একটা একটা করে ডিঙিয়েছে এই মানুষটার কড়া নিয়মের মধ্যে থেকে। কিন্তু এখন মনে হচ্ছে সে শরীরশেখরকে কোনো দিন চিনতে পারেনি। একথা ঠিক, এরকম ঘরে থাকার অভ্যেস দাদুর নেই। হোস্টেলের বারোয়ারি ব্যবস্থায় দাদুর অসুবিধা হবে, কিন্তু তা হলেও এত তাড়াতাড়ি চলে যাওয়াটা মেনে নিতে পারছে না অনিমেষ। হঠাৎ তার খেয়াল হলো দাদু কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন তা জিজ্ঞাসা করা হয়নি। শরীরশেখর জিজ্ঞাসা করলেন, তুমি কিছু বলবে? নিচু গলায় অনিমেষ বলল, আপনি কোথায় গিয়েছিলেন? গয়া। গয়া? গয়াতে কেন? শ্রাদ্ধ করতে। কার শ্রাদ্ধ? আমার নিজের। স্তব্ধ হয়ে গেল অনিমেষ। শরীরশেখরের মুণ্ডিত মস্তকে গুঁড়ি গুঁড়ি সাদা চুলের আভাস হঠাৎ তার চোখে কেমন অপ্রাকৃত বলে মনে হচ্ছিল। কোনো মানুষ জীবিত অবস্থায় নিজের শ্রাদ্ধ করে আসছে, এটা কল্পনাতেও ছিল না তার। বিশেষ করে সেই লোক যিনি বৃদ্ধ বয়সেও ধর্মকর্ম মানেননি, দীক্ষা টিক্ষা নেননি। যা সত্যি মনে হয়েছে তাই করেছেন, আপোষ করার জন্যে কোনো দুর্বলতাকে প্রশ্রয় দেননি। সে কোনো রকমে বলতে পারল, আপনি এমন করলেন কেন? তোমার খারাপ লাগছে? হ্যাঁ। কেন? আমি আপনাকে। অনিমেষের কণ্ঠে আবেগের প্রাবল্য হলো। সে কোনো রকমে বলতে পারল,
শ্রাদ্ধের পর মানুষের জাগতিক সুখ দুঃখ। রাইট। শরীরশেখর সোৎসাহে ঘাড় নাড়লেন। ঠিক বলেছ, আমি এখন এক অর্থে মৃত। কিছুদিন থেকে ব্যাপারটা ভাবছিলাম। সারা জীবন ধরে আমি অনেক কিছু করেছি, একজন সাধারণ মানুষের যা যা করা উচিত সব। ইদানিং আমার কোনো আকাঙ্ক্ষা ছিল না। খেতে ভালোবাসতাম খুব, আজকাল শরীর খাবার নিতে পারে না। তোমার পিসিমা চাল ডাল গলিয়ে একটা পিণ্ডির মতো করে দেয়, তাই আধ ঘন্টা ধরে গলায় ঢালি। গিলতেও কষ্ট হয়। যতদিন নিজের শক্তি ছিল ততদিন কারো পরোয়া করিনি, কিন্তু অথর্ব হওয়া মাত্র অন্যের করুণা প্রত্যাশা করা ছাড়া আর কিছুই অসম্ভব। অর্থকষ্ট বড় কষ্ট অনিমেষ। আমার মতো মানুষ যতদিন বাঁচবে ততদিন সেটা অভিশাপের মতো মনে হবে। তোমার বাবা আমাকে টাকা দেয়, 2-3 দিন দেরি হলে মনে হয় সে আমাকে অবহেলা করছে। এই মনে হওয়াটা থেকে আমাকে কে উদ্ধার করবে? যেহেতু সংসারে আছি, তাই অথর্ব হলেও লোভ, মোহ, ক্রোধ থেকে আমার মুক্তি নেই। এগুলো যত থাকবে তত আমি জর্জরিত হব। কদিন আগে তোমার জ্যাঠামশাই সস্ত্রীক আমার কাছে চলে এলো। অত্যন্ত জীর্ণ দশা তার, খেতে পায় না। এসে এমন ভাব দেখালো যেন আমার সেবা না করলে তার ইহকাল নষ্ট হয়ে যাবে। যে ছেলেকে এককালে আমি ত্যায্যপুত্র করেছিলাম, বারংবার যার ছায়া আমি এড়িয়ে চলেছি, তাকেই আমি মেনে নিলাম। আমি বুঝতে পারছি আমাকে সেবা করার নাম করে সে আমারই অন্ন ধ্বংস করতে চায়। আমি মরে গেলে ঘরবাড়ির দখল নিতে চায়, তবু আগেকার সেই শক্ত ভাবটা কোথায় চলে গেল আমার। আমাকে সে তেল মালিশ করে দেয়, হাতে ধরে কালীবাড়ি নিয়ে যায়। এই বৃদ্ধ বয়সে আর একা থাকতে হয় না আমাকে। এটাই আমার কাছে এত বড় যে আমি তার অতীতের সব অন্যায় ভুলে যেতে পারলাম। তোমার বাবার সেটা পছন্দ হলো না। এককালে যে আমাকে ঝাঁঝরা করে দিয়েছিল, আমার সম্মান 5 জনের কাছে লুটিয়ে দিয়েছিল, আবার তাকে আমি প্রশ্রয় দিচ্ছি সেটা সে মানতে পারছিল না। অনিমেষ, নিজে উপলব্ধি করলাম যখন রক্তের জোর চলে যায় তখন মানুষ খুব লোভী হয়ে পড়ে। নিজেকে আমি এককালে যতটা কঠোর ভাবতাম, এখন আবিষ্কার করলাম আমি আদপেই তা নই। শুধু জেদের বশে অন্যরকম চলার চেষ্টা করেছি মাত্র। এই সময় তোমার পিসিমা বলল সে নাকি শুনেছে ওরা নিজেদের মধ্যে বলাবলি করছে আমি চলে গেলেই বাড়িটা পেয়ে যাবে। কবে যাব তাই চিন্তা। মুহূর্তেই আমি অন্যরকম হয়ে গেলাম। সেই দিনই ওদের আবার বাড়ি থেকে বের করে দিয়েছি। যাওয়ার সময় আমার মুখের ওপর অশ্রাব্য গালাগাল দিয়ে গেল ওরা। পরে মনে হলো এরকমটা কেন আমি করলাম। ওই বাড়িটাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি বলেই কি ওটা নিয়ে কোনো লোভ সহ্য করতে পারলাম না? তাহলে ভালোবাসাটা তো একটা লোভেরই অন্য পিঠ। হঠাৎ মনে হলো পৃথিবীতে যে কটা দিন একটা মানুষের বেঁচে থাকা দরকার, তার থেকে অনেক বেশি দিন আমি বেঁচে আছি। দীর্ঘ জীবন বড় অভিশাপের। এক নাগাড়ে কথা বলে হাঁপিয়ে পড়েছিলেন শরীরশেখর। কিছুক্ষণ চুপ করে থেকে নিচু গলায় বললেন, পিছু টান মুছে ফেলবো ঠিক করলাম। এক রাত্রে কাউকে কিছু না বলে চলে গেলাম গয়া। আমার মৃত্যুর পর লোকে ঘটা করে শ্রাদ্ধ করবে আর লোকজনকে ডেকে খাওয়াবে, এটা সহ্য হবে না। নিজের পাট নিজেই চুকিয়ে দিয়ে এলাম। এখন নিজেকে অন্যরকম মনে হচ্ছে, যেন আকাশ থেকে মাটির দিকে তাকিয়ে সব কিছু দেখার মতো মজা লাগছে। তোমার বন্ধুরা আমাকে দক্ষিণেশ্বর কালীঘাট দেখার কথা বলেছিল। ওসব জায়গায় যাবে যারা, আমি তো তাদের দলে নই। আমার তো সব প্রয়োজন ফুরিয়েছে। এখন যে কদিন থাকব, চোখ চেয়ে দেখব আর কান খুলে শুনব। কিন্তু এই দেখা বা শোনা আমার মনে কোনো রেখাপাত করবে না। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে। আমি সেই ইচ্ছেটুকু গয়ায় রেখে এসেছি। জলপাইগুড়িতে ফিরে যাচ্ছি কারণ আমাকে এখনও কিছুদিন এই শরীরটাকে টানতে হবে। তোমার পিসিমা সেই বালবিধবা হওয়ার পর থেকে আমার ঘাড়ে আছে, সে আমাকে বোঝে। অনিমেষ মানুষটার দিকে অপলক তাকিয়েছিল। এখন শরীরশেখরের ভঙ্গিতে
কণ্ঠস্বরে কেমন অন্যরকম চেহারা প্রকাশ পাচ্ছে। সে কিছুক্ষণ সময় নিল নিজেকে সংযত করতে। শরীরশেখর ঊর্ধ্বমুখে বসে আছেন এখন। কিছুক্ষণ ঘরে কোনো শব্দ নেই। শেষ পর্যন্ত অনিমেষ জিজ্ঞাসা করল, আপনি রাত্রে কি খাবেন? কিছু না, সন্দেশটা খেয়ে পেট ভার হয়েছে। তুমি বরং এক গ্লাস জল দাও। শরীরশেখর উঠলেন। এখন থেকে পদক্ষেপ অনেকটা স্বাভাবিক। অনিমেষ দেখল উনি ছাদের কোণায় একা একা হেঁটে গেলেন। টেবিলে জল রেখে অনিমেষ দ্রুত বিছানাটা ঠিক করে দিল। ইচ্ছে করলে সে আজ রাতে অন্য কোনো ঘরে শুতে পারে, কিন্তু দাদুকে একা রেখে দিতে মন চাইছে না। সে একটা চাদর বিছিয়ে মেঝেতে শুয়ে থাকবে বলে ঠিক করল। রাতের খাওয়া নিচে সেরে এলো অনিমেষ। এসে দেখল শরীরশেখর চোখ বন্ধ করে শুয়ে আছেন। ঘুমুচ্ছেন ভেবে নিঃশব্দে সে মেঝেতে বিছানা করছিল নিজের। শরীরশেখর বললেন, কোনো ঘরে খাট খালি নেই? কেন? মেঝেতে শুলে অসুস্থ হতে পারো। যদি খাট খালি থাকে সেখানে শো। না, আমার কোনো অসুবিধা হবে না। তুমি কি ভাবছ একা থাকলে রাত্রে আমি মরে যেতে পারি? একথা কেন বলছেন? তুমি তো শুনলে আমার জন্য ভাবনা করা নিষ্ফল। অবশ্য তোমার অসুবিধা হবে তেমন হলে, কিন্তু যে ছেলে পুলিশের সঙ্গে লড়াই করে তার এমন মন থাকা উচিত নয়। আচমকা ইলেকট্রিক শক খাওয়া অনুভূতি হলো অনিমেষের। ও মুখ তুলতে পারছিল না। দাদু একথা এতক্ষণ পরে কেন বললেন? পুলিশের সঙ্গে লড়াই তো সে কখনো করেনি, করতে যাওয়ার মতো কোনো পরিস্থিতিও হয়নি। অবশ্য কদিন আগে ইউনিভার্সিটির সামনে যে ঘটনা ঘটেছিল সেটায় সে সক্রিয় অংশ নিয়েছিল, কিন্তু তাকে কি পুলিশের সঙ্গে লড়াই বলা যায়? কিন্তু প্রশ্ন হলো, দাদু সে কথা জানলেনই বা কী করে? কলকাতায় সে এসেছে পড়াশোনা করতে। সে যে রাজনীতিতে জড়িয়ে পড়ছে, বামপন্থী রাজনীতিতে সে বিশ্বস্ত এবং ইউনিয়নের জন্য অনেকখানি সময় ব্যয় করে, এসব ব্যাপার তো শরীরশেখরের জানার কথা নয়। পরীক্ষায় ফেল করেনি মানে বাবার পাঠানো টাকার অপব্যয় হয়নি। ছুটিতে সে যখন জলপাইগুড়িতে গিয়েছে তখন চুপচাপ বাড়িতে বসে থেকেছে। তার আচরণ দেখে কারো বোঝার অবকাশ ছিল না যে সে কলকাতায় এসব ব্যাপার করছে। অনিমেষ বুঝতে পারছিল তার মুখের ওপর শরীরশেখরের দুটো চোখ স্থির হয়ে আছে। অতএব তাকে এক্ষুনি একটা জবাব দিতে হবে। দাদুর কাছে মিথ্যে কথা বললে ছেলেবেলায় বুক কেঁপে যেত, কখনোই পারত না। শরীরশেখরের মুখের দিকে না তাকিয়ে অনিমেষ হাসবার চেষ্টা করল। এ খবর আবার কোথায় পেলেন? পুলিশের সঙ্গে আমি লড়াই করতে যাব কেন? আর সেরকম হলে আমাকে ওরা ছেড়ে দিত? তুমি কমিউনিস্ট পার্টিতে নাম লিখিয়েছো, একথা মিথ্যে? আপনি কোত্থেকে জানলেন? আগে বলো মিথ্যে কিনা। কমিউনিস্ট পার্টিকে সমর্থন করি মানেই পুলিশের সঙ্গে যুদ্ধ করছি? আজ করছো না, কাল করবে, পরশু করবে। শরীরশেখর দৃঢ় গলায় বললেন, তুমি এখন ছাত্র। তোমার কর্তব্য ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা, যোগ্য করা। তা না করে তুমি কমিউনিস্ট হয়েছ, দেশে বিপ্লব আনতে চাও। এরকম একটা নেশায় তোমাকে ধরবে আমি চিন্তাও করিনি। যেদিন তুমি জলপাইগুড়ি থেকে প্রথম এসেছিলে সেদিন আমি তোমায় বলেছিলাম, তুমি কৃতী হয়ে ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু তোমার স্কুলের এক মাস্টার যখন আমায় বলল যে তুমি ইউনিয়ন করছো, দিনরাত পার্টি নিয়ে মত্ত আছো, আমার আর অপেক্ষা করার কোনো প্রয়োজন থাকলো না। বলতে পারো এটাও একটা জাগতিক আকাঙ্ক্ষা। তোমার জন্য একটা স্বপ্ন দেখা, সেটা ভেঙে গেলে কষ্ট হচ্ছিল খুব। তা গয়া থেকে ঘুরে এসে আমার সেই কষ্টটা আর নেই। এখন তোমার ভবিষ্যৎ নিয়ে আর আমার মাথা ঘামানোর প্রয়োজন দেখি না। আপনি বোধহয় একটু অতিরঞ্জিত সংবাদ পেয়েছেন। তাছাড়া কমিউনিস্ট পার্টির হয়ে কাজ করলেই যে একটা ছেলের ভবিষ্যতের 12টা বেজে গেল, এ ধারণা এখন অচল। অনিমেষ শরীরশেখরের শেষ কথার আর কোনো গুরুত্ব দিতে চাইল না। ও চাইছিল দাদুকে কমিউনিজমের আলোচনার মধ্যে নিয়ে আসে, যাতে ওর বদ্ধ ধারণা কিছুটা পাল্টে দিতে পারে। কিন্তু শরীরশেখর সেদিকে গেলেনই না। অনিমেষের কথা শুনে চুপচাপ শুয়ে থাকলেন। রাত বেশি হলে ট্রামের শব্দ আরও বিকট হয়ে ওঠে। আলোচনাটা উঠেও থেমে গেল বলে অনিমেষ অস্বস্তি বোধ করছিল। আগে দাদুর কাছে খোলাখুলি মনের কথা বলতে পারত সে। আজকাল সেই ইচ্ছেটা আছে, কিন্তু সরলতাটুকু কখন হারিয়ে গেছে।
তাই যুক্তি দিয়ে তর্ক করে বোঝাতে হয়। একসময় শরীরশেখর বললেন, তুমি কি এখন পড়াশোনা করবে? অনিমেষ বলল, আজকে ভালো লাগছে না দাদু। তাহলে আলোটা নিভিয়ে দাও। শরীরশেখর পাশ ফিরে শুলেন। সকালে শরীরশেখর অন্য মানুষ। একদিনের বিশ্রামের পর শরীর একটু স্থির হওয়ায় আবার আগের ফর্ম ফিরে পেয়েছেন। জ্বর আসেনি আর। সেই ভোর রাতে যখন সবাই ঘুমুচ্ছে তখন অনিমেষকে ডেকে তুলেছেন। ঘুম চোখে অনিমেষ জিজ্ঞাসা করেছিল, এই সময়ে উঠছেন কেন? অন্ধকার আছে বাইরে। দেরি নেই ভোর হবার, প্রাকৃতিক কাজকর্মগুলো সেরে নেই। আশা করি এখন লাইন পড়েনি। শরীরশেখরের কথা শুনে হেসে ফেলল অনিমেষ। দাদুর মাথায় ওই একটাই চিন্তা পাক খাচ্ছে। তখন ঠাকুর চাকরও ওঠেনি। নির্বিঘ্নে নিচের কাজ সেরে ওপরে উঠে এসে শরীরশেখর বললেন, তোমাদের বাথরুম পায়খানায় কি 24 ঘন্টা আলো জ্বলে? ওরকম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে সবসময়? অনিমেষ বলল, পুরনো বাড়ি তো, তাই আলো ঢোকে না। তুমি কলকাতার জন্য উপযুক্ত হয়েছ। কথাটা হয়তো শরীরশেখর অন্যমনস্ক গলায় বললেন, কিন্তু অনিমেষের মনে হলো এর চেয়ে সত্যি আর কিছু নেই। কলকাতায় বাস করতে গেলে কতগুলো যোগ্যতার খুব দরকার। বিবেক, ভদ্রতা, স্নেহ অথবা সৌজন্যের চিরাচরিত সংজ্ঞাগুলো এখানে প্রয়োজন মতো অদল বদল করে নেওয়া হয়। যে মানুষ এসব বোঝে না তাকে প্রতি পদক্ষেপে ঠোকর খেতে হয়। অনিমেষ এই কয় বছর কলকাতা বাসের পর এসবের সঙ্গে ঘনিষ্ঠ বোঝাপড়া করে ফেলেছে। এখন আকাশে প্রচুর তারা, চারধার এত বেশি চুপচাপ যে মনে হয় এটা কলকাতা নয়। ঘুমের মধ্যে শেষ ট্রাম চলে গেছে, আর প্রথম ট্রাম চলার এখনো সময় হয়নি। অদ্ভুত করুণ এবং বিষণ্ণ লাগছিল আকাশ। সারা রাত জ্বলার পর এই সময় রাস্তার আলোগুলো এমন হলদে হয়ে যায় কেন? ছাদে দাঁড়িয়েছিল অনিমেষ। এমন সময় শরীরশেখর লাঠি হাতে ঘর থেকে বের হলেন। যে ময়লা পোশাকগুলো গতকাল খুলে রেখেছিলেন ঘরে ঢুকে, আজ সেগুলো পরনে। অনিমেষ এগিয়ে এলো। এখন কোথায় যাচ্ছেন? একটু বেরিয়ে আসি। কেন, তুমি মর্নিং ওয়াক করো না? ঠোঁট কামড়ালো অনিমেষ। জলপাইগুড়ির সেই দিনগুলো। বছরের পর বছর এই মানুষটা প্রত্যেক ভোরে তাকে নিয়ে হেঁটেছেন তিস্তার পাশ দিয়ে। ওটা তো অভ্যাস হয়ে যাওয়ার কথা। কথায় বলে বাল্যের অভ্যেস আমৃত্যু থাকে, কিন্তু কলকাতায় আসার পর ওটা কখনো মনেই আসেনি। এখন ভোরে বরং ঘুম গাঢ় হয়। কলকাতায় যে যত দেরিতে ওঠে সে তত প্রতিভাবান। অনিমেষ বলল, সে অভ্যেসটা চলে গেছে, কিন্তু এখানে মাঠ বা নদী খুব কাছাকাছি নেই। হাঁটবেন কোথায়? কেন, এত বড় রাস্তা আছে, গাড়ি ঘোড়া না থাকলে ওখানে হাঁটতে তো কোনো অসুবিধা নেই। তোমাদের সদর দরজা খোলা আছে? অনিমেষ ভেবে পাচ্ছিল না গতকাল ওরকম ধুঁকতে আসা মানুষটি এরকম তাজা হয়ে যান কি করে। সে বলল, না, গেট বন্ধ। আপনি চলুন, আমি দারোয়ানকে ডেকে তুলি। একটা শার্ট গলিয়ে নিচে নেমে দারোয়ানকে তুলতে একটু ঝামেলা করতে হলো। এই কাক ভরে কেউ বাইরে যায় না। ওরা বেরিয়ে গেলে দারোয়ান আবার দরজা বন্ধ করে দিল। শরীরশেখর বললেন, তুমি এলে কেন? শেষ রাতে ঘুম থেকে উঠে অনেক দিন বাদে অনিমেষের এই সময় ভালো লাগছিল। একবার ঘুম চলে গেলে এরকম কাক ভোরকে খুব আপন মনে হয়। সে কোনো উত্তর না দিয়ে শরীরশেখরের সঙ্গে কলকাতার রাস্তায় হাঁটতে লাগল। এখন পথ নির্জন। রাস্তার হলদেটে আলো ছাড়া আকাশে কোনো আয়োজন শুরু হয়নি। ফুটপাতে কিছু ঘুমন্ত মানুষ ছাড়া লোকজন দেখা যাচ্ছে না। শরীরশেখর লাঠি ঠুকে হাঁটছেন। এখন ওর চলা অত্যন্ত মন্থর। এককালে যার সঙ্গে সে হেঁটে তাল রাখতে পারত না, এখন তার সঙ্গে পা মেলাচ্ছে হাঁটি হাঁটি করে। শরীরশেখরের যে কষ্ট হচ্ছে হাঁটতে, এটা বুঝতে পারল অনিমেষ। নেহাত জেদের বশেই হাঁটছেন তিনি। কি করবে বুঝতে পারছিল না সে। সেন্ট্রাল অ্যাভিনিউ ছাড়িয়ে ডানহাতি একটা পার্কের সামনে দাঁড়ালো ওরা। অনিমেষ বলল, এখানে একটু বসবেন? শরীরশেখর স্বীকার করলেন, হ্যাঁ, বসলে একটু ভালো হতো। পার্কে ঢুকে বিব্রত হলো অনিমেষ। অনেকগুলো বেঞ্চি পার্কময় ছড়ানো, কিন্তু তার একটাতেও বসার পাটাতন নেই। কেউ বা কারা সযত্নে পার্কটাকে ন্যাড়া করে রেখে দিয়েছে। দাদুকে নিয়ে একটা বেঞ্চির কাছে গিয়ে এই দৃশ্য দেখে অনিমেষ ক্রমশ সংকুচিত হয়ে পড়ছিল। এর জন্য তার কোনো দায়িত্ব না থাকলেও মনে হচ্ছিল
কলকাতার মানুষ হিসেবে সে কতগুলো লজ্জার মুখোমুখি হচ্ছে। শরীরশেখর বললেন, আর চেষ্টা করো না, এবারে বরং ফেরা যাক। খুব ধীরে ধীরে হাঁটছিলেন শরীরশেখর। এখন ওর ক্লান্তি অত্যন্ত পরিষ্কার। কোনো রকে বসলে হয়। কথাটা বলতে সাহস পাচ্ছে না অনিমেষ। শরীরশেখর বললেন, এই ন্যাড়া মাঠটাকে তুমি পার্ক বললে? ফুল নেই, গাছ নেই, এমনকি মাটিতে ঘাস নেই। বসার জায়গার কথা ছেড়েই দিলাম। কোন সংজ্ঞায় একে পার্ক বলা যায়? তবু তোমরা বলছো অভ্যাসে। আসল জিনিসটা কখন হারিয়ে গিয়ে তার জায়গায় নকল জুড়ে বসলো, কিন্তু তোমরা টের পেলে না। আশ্চর্য। অনিমেষ জবাব দিল না। ওর মনে হচ্ছিল দাদুর কথার কোনো প্রতিবাদ আর এই মুহূর্তে সে করবে না। তর্ক করে এই বৃদ্ধকে আঘাত দিয়ে কি হবে? একটা অনুভূতি ক্রমশ ওকে অধিকার করছিল, দাদুকে আর দেখতে পাবে না সে। ভবিষ্যতের কথা সে জানে না। হয়তো ভবিষ্যৎ তাকে অনেক কিছু দেবে। যেসব কল্পনা তার বুকে মুখ খোঁড়ে, সেগুলো হয়তো সত্যিকারের চেহারা নেবে। কিন্তু যার কাছ থেকে সে দুহাত ভরে পেয়েছে, সেই মানুষটি অতীত হয়ে যাবেন। এতদিন পরে যে শরীরশেখরকে সে দেখেছে, তার সঙ্গে অতীতের সেই চেহারার কোনো মিল নেই। যে মানুষ নিজের শ্রাদ্ধ করে এসেছেন, তিনি যে কোনো মুহূর্তেই চলে যেতে পারেন। অনিমেষের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ শরীরশেখর কথা বললেন, অনিমেষ, তোমার কুষ্টিতে আছে রাজদ্রোহের জন্য জেলবাস অনিবার্য। তুমি রাজনীতি করবেই, কিন্তু যাই করো নিজের কাছে পরিষ্কার হয়ে করো। আমি জানি না সকাল থেকে রাত্রিরে একবারও তোমার নিজেকে ভারতবাসী বলে মনে হয় কিনা। চারধারে যা দেখি তাতে কেউ সে চিন্তা করে বলে মনে হয় না। সাধারণ মানুষ নিজের আখের গোছাতে ব্যস্ত। নেতারা রাজনীতিকে সম্বল করে ক্ষমতা দখল করছে। এই দেশে বাস করে কেউ দেশটার কথা চিন্তা করে না। একটা যুবক নিজেকে ভারতবাসী বলে ভাবে না বা তা নিয়ে গর্ব করে না। তাহলে কি জন্য তুমি রাজনীতি করবে? কেন করবে? আমি ঠিক বুঝি না তোমাদের, কিন্তু মনে হয় তোমরা নানান জিনিস দিয়ে প্রতিমা বানাও শুধু প্রতিমার জন্যে। ভক্তিটুকুই তোমাদের নেই। অনিমেষ নাড়া খেল। সেই সময় দূরে অন্ধকারের ফিকে আলোয় প্রথম ট্রাম চলার সাড়া পাওয়া গেল। একটা আলোর পিণ্ড থরথরিয়ে ছুটে আসছে ওর দিকে। কান ফাটানো শব্দে ঘণ্টা বাজাচ্ছে ড্রাইভার। চকিতে দাদুর হাত ধরে ফুটপাতে উঠে এলো অনিমেষ। যেন বুকের মধ্যে সপাং সপাং চাবুক মেরে শব্দের ঝড় তুলে ট্রামটা মিলিয়ে গেল ওদিকে। শরীরশেখর বললেন, চলো, তোমার কলকাতা জাগল। অনিমেষ চুপচাপ নিজের অতীতকে নিয়ে হাঁটা শুরু করল। না, দাদুর কথা শুনবে না সে। নিজের স্টেশনে গিয়ে ভালো জায়গা দেখে ট্রেনে বসিয়ে দিয়ে আসবে দাদুকে। কর্তব্য বা ঋণ স্বীকার নয়, এ আর এক ধরনের দীক্ষা, যা বোঝানো যায় না। যে বুঝে সে বুঝে নেয়।